সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে এসটিজিটি সোশ্যাল সায়েন্স ইকোনমিক্সের ইউনিট 2-র কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর আশা করি এই একটা ভিডিও দেখলে তোমরা ন্যূনতম 10টা প্রশ্ন তো পেয়েই যাবে, কারণ এর বিষয়গুলি এত সুন্দর করে আলোচনা করা হয়েছে, দেখবে তোমরা উপকৃত হবে। তবে এর সঙ্গে সাবজেক্ট সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। পরীক্ষা যেহেতু আর বেশি দিন দেরি নেই, তাহলে এই ভিডিওটা এইভাবেই করে তৈরি করা। তাহলে ইউনিট 2 প্রথম বিষয় হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, ধারণা, বৈশিষ্ট্য, পরিমাপ, লক্ষ্য ও প্রয়োজনের ধারণা। ঠিক আছে, তাহলে আমি একটা বিষয় করে আলোচনা করছি, আর লাস্টে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। এমসিকিউ করব না, প্রশ্ন উত্তর আলোচনা করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। অর্থনৈতিক উন্নয়ন বলতে এমন দীর্ঘমেয়াদী পরিবর্তন বোঝানো হয় যা উৎপাদন বৃদ্ধি, আয়ের বৃদ্ধি এবং মানুষের জীবনমান উন্নত করে। এটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। তারপর হচ্ছে এটি অর্থনৈতিক প্রবৃদ্ধির তুলনায় বিস্তৃত ধারণা, কারণ এতে সামাজিক কল্যাণ এবং মানবিক সক্ষমতার উন্নয়ন ধরা হয়। তারপর অর্থনৈতিক উন্নয়ন বলতে আরেকটা বিষয় রয়েছে, উন্নয়ন শুধুমাত্র জিডিপি বৃদ্ধিতে সীমাবদ্ধ নয়, এতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সম অধিকার যুক্ত হয়। তাহলে অর্থনৈতিক উন্নয়ন বলতে আমরা কি বুঝি? অর্থনৈতিক উন্নয়নের যে বৈশিষ্ট্যগুলি, অর্থনৈতিক উন্নয়নের বৈশিষ্ট্যগুলি কি? বৈশিষ্ট্য হচ্ছে, উন্নয়নের প্রধান বৈশিষ্ট্য হলো আয়ের স্থায়ী বৃদ্ধি ও দারিদ্র্যের ধারাবাহিক হ্রাস। মানে আয় স্থায়ীভাবে বৃদ্ধি পাবে আর দারিদ্র্য ধারাবাহিকভাবে হ্রাস পাবে। মানব পুঁজির উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রীয় বৈশিষ্ট্য হিসাবে ধরা হয়। এগুলি থেকে এমসিকিউ আসবে, প্রচুর পরিমাণে এমসিকিউ আসবে। উৎপাদন প্রযুক্তির উন্নয়ন উন্নয়নের গতিকে নির্ধারণ করে। উন্নয়নের গতিকে নির্ধারণ করে, তাহলে এটা ভালো করে নোট করে নেবে। তারপর হচ্ছে কাঠামোগত পরিবর্তন, যেমন কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্প পরিষেবা খাতে স্থানান্তর উন্নয়নের পরিচায়ক। এটা হচ্ছে বৈশিষ্ট্য। এবার পরিমাপক কি? অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, এর পরিমাপকটা কি? পরিমাপক হচ্ছে জিডিপি ও জিএনআই অর্থনৈতিক উন্নয়নের প্রচলিত পরিমাপক। জিডিপি আর জিএনআই এই দুইটা হচ্ছে পরিমাপক। মানব উন্নয়ন সূচক HDI সামাজিক অগ্রগতিকে পরিমাপ করতে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে আরেকটা পরিমাপক, বহুমাত্রিক দারিদ্র্য সূচক MPI উন্নয়নের ব্যাপ্তি বোঝায়। তারপর আরেকটা হচ্ছে জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স GDI এবং জেন্ডার ইকুয়ালিটি ইন্ডেক্স GII নারীর উন্নয়নের সঙ্গে অবস্থান নির্দেশ করে। এবার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য প্রয়োজন থেকে কয়েকটা প্রশ্ন আসতে পারে। এই লক্ষ্য আর প্রয়োজন এগুলি কোন জায়গাতে কি কি বিষয় নিয়ে আছে? দরিদ্রতার হ্রাস উন্নয়নের প্রধান লক্ষ্য, মানে দরিদ্র হ্রাস হবে তবেই তো উন্নয়ন হবে। তারপর হচ্ছে পূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করা উন্নয়নের প্রয়োজনীয় অংশ। তারপর হচ্ছে মানব সম্পদ উন্নয়ন দীর্ঘমেয়াদী উন্নয়নের মূল শর্ত। সামাজিক বৈষম্য কমিয়ে একটি ন্যায্য সামাজিক নির্মাণ উন্নয়নের গুরুত্বপূর্ণ লক্ষ্য। পরিবেশগত স্থায়িত্ব রক্ষা উন্নয়ন নীতির অবিচ্ছেদ্য অংশ।
এই ইউনিট ওয়ানের মধ্যে ইউনিট ওয়ানে কি রয়েছে? অর্থনৈতিক উন্নয়ন, ধারণা, বৈশিষ্ট্য, পরিমাপ, লক্ষ্য, প্রয়োজন। তাহলে অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বুঝলে, ধারণাটা কোথার থেকে আসলো বুঝলে, বৈশিষ্ট্যের মধ্যে কয়টা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলেছি এগুলি পুরো মুখস্থ করে নেবে, আর পরিমাপ, লক্ষ্য, প্রয়োজনীয়তা এটার থেকে প্রশ্ন আসবে। তাহলে ইউনিট ওয়ানের মধ্যে দ্বিতীয় বিষয় কি আছে? দারিদ্র্য। আমরা তো দারিদ্র্য বললেই অনেক বড় বিষয় দাঁড়ায় দারিদ্র্য। এবার দারিদ্রতার সংজ্ঞা কি? আমরা যদি কাউকে বলি যে একবার গরিবের বাড়িতে এসো, ঠিক আছে, তাহলে গরিব মানে দারিদ্র। তো গরিবের খাওয়া, গরিবের দেখা, গরিবের চলা, গরিবের পোশাক, এটা প্রচলিত হয়ে গেছে যে আমরা গরিব, ঠিক আছে। তাহলে গরিব বা দারিদ্র রেখা কি, মানে কোন কোন বিষয়গুলি দারিদ্রকে ঠিক করে, তার হিসাব কি করে করা হয়, দারিদ্রতার কারণ কি, প্রতিকার কি, কর্মসূচি কি, আর বিশ্ব পরিস্থিতি কি। তাহলে এবার হচ্ছে সংজ্ঞা। এবার কে কে গরিব আর কে কে ধনী ঠিক করে নেবে। দারিদ্র হলো এমন এক অবস্থা যেখানে মানুষের ন্যূনতম প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য সেবা পায় না। এবার ঠিক করে নেবে কে কে দারিদ্র আর কে কে ধনী বা এর মধ্যে রয়েছে। দারিদ্রকে পরম ও আপেক্ষিক দুই ভাগে ব্যাখ্যা করা হয়। পরম ও আপেক্ষিক দুইভাবে ব্যাখ্যা করা হয়। তাহলে তোমাদের দারিদ্রতা বলতে কি বুঝো আর কিভাবে ব্যাখ্যা করা হয়। দারিদ্র রেখা ও ভারতের হিসাব। দারিদ্র রেখায় ভারত কোন কোন জায়গাতে আছে। দারিদ্র রেখা হলো এমন এক ন্যূনতম ব্যয় বা আয় যা দিয়ে বেঁচে থাকার প্রয়োজনীয়তা পূরণ হয়। ভারতে টেন্ডুলকর কমিটি মাথাপিছু ব্যয়কে, ক্রিকেটার টেন্ডুলকর নয়, ভারতের টেন্ডুলকর কমিটি মাথাপিছু ব্যয়কে দারিদ্র পরিমাপের ভিত্তি ধরে। মাথাপিছু কত ব্যয় হয় তার উপর নির্ভর করে। তারপরে রঙ্গরাজন কমিটি দারিদ্র রেখার মান আরও উঁচু ধরে ন্যূনতম ব্যয়ের নতুন হিসাব দেয়। তাহলে দারিদ্র রেখা নিয়ে কাজ করেছে কে কে? টেন্ডুলকর কমিটি, রঙ্গরাজন কমিটি। তারপরে ভারতে দারিদ্র পরিমাপের ক্ষেত্রে খাদ্যশক্তি গ্রহণযোগ্যতা, ব্যয় তালিকা এবং মুদ্রাস্ফীতি সমন্বয় ব্যবহার করা হয়। এইগুলি খুব বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নেবে যে খাদ্যশক্তি গ্রহণযোগ্যতা, ব্যয় তালিকা এবং মুদ্রাস্ফীতি সমন্বয় ব্যবহার করা হয়। আর দারিদ্রতার কারণ কি? উৎপাদন কম উৎপাদনশীলতা দারিদ্র্যের মূল কারণ হিসাবে দেখা হয়। বেকারত্ব, আংশিক কর্মসংস্থান কমিয়ে দারিদ্রতা বাড়ায়। শিক্ষার অভাব দক্ষতা কমিয়ে দারিদ্র স্থায়ী করে। সামাজিক বৈষম্য এবং সম্পদের অসম বন্টন দারিদ্র্যের প্রধান কাঠামোগত কারণ। আর এবার আসছি প্রতিকার থেকে অনেকগুলি প্রশ্ন হতে পারে। কর্মসংস্থান সৃষ্টি দারিদ্র হ্রাসের সবচেয়ে কার্যকর কৌশল। আর এখানে আমি বলে রাখছি যে পার্ট 1 পার্ট 2 করে 6টা ভিডিওতে আমি পুরো এসটিজিটি প্রাচীন, মধ্য, আধুনিক সবটা শেষ করে দিয়েছি। চ্যানেলে গেলে তোমরা দেখতে পারবে। আমি কথা দিচ্ছি এই চ্যানেল তোমাদের পাশে এমনভাবে দাঁড়াবে যাতে তোমরা যে কোনো পরীক্ষায় সাকসেস পাও, এবং এটা সম্পূর্ণ ফ্রি। আর যদি তোমরা অনলাইন অফলাইন নোটস বা ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে চাও সেটা হচ্ছে পেড সার্ভিস, সেটাও বাণিজ্যিকভাবে নয়। সামাজিক সুরক্ষার প্রকল্প দারিদ্রদের ন্যূনতম নিরাপত্তা দেয়। আর্থিক অন্তর্ভুক্তি দারিদ্র্যের অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত। আর কর্মসূচি কি কি নেওয়া হয়েছে, কি কি কর্মসূচি নেওয়া হয়েছে? মনরেগা,
গ্রামীণ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই মনরেগা কি, মনরেগা কখন হয়েছে, মনরেগার মানে কি, এনরেগার থেকে মনরেগা হয়েছে, এটা একটু খুব ভালো করে দেখে নিও। আমি বলে দিচ্ছি কোন কোন জায়গা একটু ভালো করে দেখতে হবে। জাতীয় গ্রামীণ জীবিকা মিশন NRLM, NRLM স্বনির্ভর গোষ্ঠী গড়তে সাহায্য করে। তাহলে খাদ্য নিরাপত্তা আইন সস্তায় শস্য সরবরাহ করে দারিদ্র্যের উপর সরাসরি প্রভাব ফেলে। প্রধানমন্ত্রী আবাস যোজনা দরিদ্র পরিবারকে বাসস্থান দেয়। কিন্তু একটা বিষয় হচ্ছে, এইগুলি প্রত্যেকটা বিষয়, একজনকে ঘর দিয়ে দিলাম, একজনকে দৈনিক 200 টাকা 300 টাকা করে দিয়ে দিলাম, এগুলি দারিদ্র রেখার মানুষের বেঁচে থাকাকে ঠিকঠাক মোটামুটি একটা জায়গাতে নিয়ে যেতে পারলেও মনে হয় না এতে দারিদ্রতা, এই কর্মসূচি নিয়ে দারিদ্র বিমোচন করা যাবে। আর বিশ্ব পরিস্থিতিতে কি আছে, বিশ্ব পরিস্থিতি দারিদ্র রেখা, বিশ্ব ব্যাংক দারিদ্র রেখা আন্তর্জাতিকভাবে দৈনিক $2.15 নির্ধারণ করে। দৈনিক যাদের দারিদ্র রেখা আন্তর্জাতিক দৈনিক ডলার নির্ধারণ করে $2.15, এটা বিশ্ব ব্যাংক দারিদ্র রেখা ঠিক করেছে। এটা একটু একদম নোট করে নেবে, $2.15। সাব সাহারান আফ্রিকা বিশ্বের সর্বাধিক দারিদ্র্যের অঞ্চল হিসাবে বিবেচিত। বেঁচে গেলাম আমরা, আমাদের দেশ সর্বাধিক দারিদ্র্যের মধ্যে পড়ে না। তাহলে সাহারান আফ্রিকা, সাব সাহারান আফ্রিকা, এটা ঠিক করে নেবে। এশিয়ার বেশ কিছু দেশে দারিদ্র্য দ্রুত কমলেও আয় বৈষম্য বাড়ছে। আয় বৈষম্যের দিক থেকে কিন্তু আমাদের দেশের অবস্থা খুবই খারাপ জায়গাতে আছে। তারপরে আসো এবার 3 নম্বর বিষয়ে, কর্মসংস্থান। এর মধ্যে আছে বৃদ্ধি, আনুষ্ঠানিকতা, স্বনিযুক্ত ও ভাড়াটে কর্মী, কাঠামো পরিবর্তন, বেকারত্ব, সরকারি কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। তাহলে কর্মসংস্থান বৃদ্ধি, কর্মসংস্থানের মধ্যে কি কি বৃদ্ধি কি করে হয়। ভারতে পরিষেবা খাতে, সার্ভিস পরিষেবা খাতে সাম্প্রতিক দশকে কর্মসংস্থানের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। তারপর হচ্ছে শিল্প খাতে কর্মসংস্থান বৃদ্ধির গতি তুলনামূলকভাবে কম। আনুষ্ঠানিকতা কি রয়েছে, ভারতের শ্রম বাজারে অনানুষ্ঠানিক কর্মীর সংখ্যা 80%-এরও বেশি। অনানুষ্ঠানিক কর্মসংস্থানে সামাজিক সুরক্ষা ও স্থায়ী আয়ের নিশ্চয়তা থাকে না। স্বনির্ভর ও ভাড়াটে কর্মী, স্বনিযুক্ত কর্মী মোট শ্রমশক্তির বড় অংশ দখল করে। ভাড়াটে কর্মীদের ক্ষেত্রে নিয়মিত মজুরি ও চাকুরির নিরাপত্তা তুলনামূলকভাবে বেশি। এবার কাঠামোগত পরিবর্তন কি হয়েছে। কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে কৃষিক্ষেত্রে কর্মসংস্থানের ভাগ কমেছে, কিন্তু উৎপাদন ভাগ কম গতিতে কমেছে। পরিষেবা খাতে অংশ বৃদ্ধি শ্রম বাজারে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। আর বেকারত্ব, ঘর্ষণমূলক, কাঠামোগত, চক্রাকার, এই 3 ধরনের বেকারত্ব ভারতে দেখা যায়। কি কি? ঘর্ষণমূলক, কাঠামোগত, চক্রাকার, এই 3 ধরনের বেকারত্ব ভারতে দেখা যায়। খুব গুরুত্বপূর্ণ, দেখে নেবে। অদক্ষ শ্রমিকদের মধ্যে আংশিক বেকারত্ব বেশি দেখা যায়। যুবক বেকারত্ব সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় সামাজিক সমস্যা হিসাবে উঠে এসছে। তাহলে সবচেয়ে বড় সামাজিক সমস্যা কি? চিন্তা করবে না, আমি লাস্টে কি কি প্রশ্ন এগুলি আমি বলে দেব। সরকারি পদক্ষেপ কি নিয়েছে এইগুলি খুব ইম্পর্টেন্ট, দেখে নেবে। স্কিল ইন্ডিয়া মিশন দক্ষতা উন্নয়ন করে চাকরির সুযোগ বাড়ায়। পিএমইজিপি ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে সাহায্য করে। স্টার্ট আপ ইন্ডিয়া নতুন ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে। মনরেগা গ্রামীণ এলাকায় সিজনাল বেকারত্ব কমায়। এটা ছিল ইউনিট 2-র 3 নম্বর বিষয়।
এবার 4 নম্বর বিষয় অর্থ ও ঋণ, ঋণের ধারণা, অর্থের ধারণা, কার্যাবলী, ঋণের উৎস। তাহলে অর্থের ধারণা তো সবার কাছে আছে। অর্থের ধারণা, আচ্ছা বলছি, অর্থ হলো এমন এক মাধ্যম যা লেনদেনকে সহজ করে এবং মূল্য পরিশোধে ব্যবহৃত হয়। সার্ভিস পাই, আমরা লেনদেন করি। অর্থের প্রধান বৈশিষ্ট্য হলো গ্রহণযোগ্যতা, স্থায়িত্ব এবং বহনযোগ্যতা। গ্রহণযোগ্যতা, স্থায়িত্ব এবং বহনযোগ্যতা। ঠিক আছে, কার্যাবলীতে কি আছে? অর্থ বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে। অর্থ শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে। এটি মূল্য সংরক্ষণ করে ভবিষ্যতে ব্যবহারের সুযোগ দেয়। হিসাবের একক হিসাবে অর্থ পণ্যের মূল্য নির্ধারণে সহজ করে। ঋণের উৎস, ঋণ কিভাবে, ঋণের উৎস কোথা থেকে হয়েছে? ঋণ আনুষ্ঠানিক উৎস হিসাবে ব্যাংক, সরকারি ব্যাংক, মানে ব্যক্তিগত, বেসরকারি ব্যাংক, সরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ধরা হয় ঋণের উৎস, যেখান থেকে আমরা ঋণ পাই। আর ব্যক্তিগত তো রয়েছেই। আনুষ্ঠানিক উৎস হিসাবে মহাজন, বন্ধু, আত্মীয় এবং স্থানীয় ঋণদাতারা কাজ করে। এটা হচ্ছে আনুষ্ঠানিক উৎস হিসাবে ব্যাংক, সরকারি এবং আর্থিক প্রতিষ্ঠান ধরা হয়। আর আনুষ্ঠানিক ঋণের সুদের হার কম এবং শর্ত নির্দিষ্ট থাকে। অনানুষ্ঠানিক ঋণের সুদের হার বেশি এবং আইনগত সুরক্ষা কম থাকে। তাহলে একটা হচ্ছে আনুষ্ঠানিক, একটা হচ্ছে অনানুষ্ঠানিক। আনুষ্ঠানিক হচ্ছে ব্যাংক, সরকারি, আর্থিক প্রতিষ্ঠান, মানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, যেমন মহিন্দ্রা ফাইন্যান্স বা বাজাজ অ্যালায়েন্স বা রিলায়েন্স, এই ধরনের রয়েছে। এটা হচ্ছে আনুষ্ঠানিক। আর অনানুষ্ঠানিক হচ্ছে যেমন সুদকুর, আমরা যেটা বলি যে ওই প্রাণেশবাবুর থেকে একটু নিয়ে আসো, তাহলে ওইখানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, মানে বিশাল পরিমাণ ঋণের বোঝা, মানে ব্যক্তিগত বা যেটা মহাজন, বন্ধু, আত্মীয়। বন্ধু হয়তো বা ঋণ নাও নিতে পারে, তবুও একটা ব্যাপার রয়েছে এখানে, আত্মীয় স্বজন এবং স্থানীয়, এটা সবটাই হচ্ছে অনানুষ্ঠানিক। আনুষ্ঠানিক ঋণের সুদের হার কম, মানে ব্যাংকে যেভাবে সুদের হার কম, শর্ত নির্দিষ্ট থাকে, এটা লাইন করে তৈরি করা থাকে। আর অনানুষ্ঠানিক সুদের হার বেশি, আইনগত সুরক্ষা কম। এখানে আইনগত সুরক্ষা কম থাকে কিন্তু রিস্কটা বেশি। সরকারি বাজেট, বাজেটের অর্থ কি? উৎপাদন। বাজেটের অর্থ কি? উৎপাদন, উদ্দেশ্য, রাজস্ব, বেস, শ্রেণীবিন্যাস আর বাজেটের ধরন। এগুলি মানে ডিটেলস আমি বলছি না, বাট প্রাথমিক ধারণা অবশ্যই পেয়ে যাবে। তাহলে সরকারি বাজেট হলো একটি আর্থিক বিবৃতি যেখানে সরকারের আয় ও ব্যয়ের বছরের জন্য তুলে ধরা, মানে কত আয় কত ব্যয়, নির্ধারণ সূচক। এতে রাজস্ব হিসাব ও মূলধন হিসাব দুই অংশ থাকে। এবার উদ্দেশ্য কি? অর্থনৈতিক স্থিরতা বজায় রাখা বাজেটের প্রধান উদ্দেশ্য। সম্পদের ন্যায়সঙ্গত বন্টন আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। মানে বাজেটের কি কি উদ্দেশ্য থাকে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা বলছি। উন্নয়নমূলক ব্যয় বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা বাজেটের মাধ্যমে করা হয়। রাজস্ব শ্রেণীবিভাগ। রাজস্ব আয় আসে কর ও অকর উৎস থেকে। রাজস্বের আয় কোথা থেকে আসে? কর আর অকর উৎস থেকে। রাজস্ব ব্যয় বলতে সেই ব্যয়কে বোঝানো হয় যা সরকারের দৈনন্দিন কাজ চালায়। ব্যয়ের শ্রেণীবিভাগ। পরিকল্পিত ব্যয় দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্য পূরণ করে। অপরিকল্পিত ব্যয়, প্রশাসনিক ব্যয়, প্রতিরক্ষায় ব্যয় এবং সুদ পরিশোধ করা। ব্যয় কয় ধরনের হয়? পরিকল্পিত, অপরিকল্পিত। পরিকল্পিত ব্যয় দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্য পূরণ করে, পরিকল্পিত। আর অপরিকল্পিত ব্যয় প্রশাসনিক ব্যয়,
প্রতিরক্ষা খাতে ব্যয় আর সুদ পরিশোধ, মানে কারোর থেকে টাকা লোন নেওয়া হয়েছে, বিশ্বব্যাংক থেকে নেওয়া হয়েছে, তার সুদ পরিশোধ করতে। বাজেটের ধরন হচ্ছে ভারসাম্যপূর্ণ ব্যালেন্স বাজেট। বাজেটে আয় ও ব্যয় সমান থাকে। উদ্বৃত্ত বাজেট মানে যেখানে আয় বেশি হচ্ছে, ব্যয়ের চেয়ে বেশি হচ্ছে। উদ্বৃত্ত বাজেট আয় ব্যয়ের চেয়ে বেশি হচ্ছে, মানে 100 টাকা আয় হচ্ছে তো 80 টাকা ব্যয় হচ্ছে, উদ্বৃত্ত বাজেট। ঘাটতি বাজেটের ক্ষেত্রে কি হয়, 100 টাকা আয় হচ্ছে তো 120 টাকা খরচ হচ্ছে। ঘাটতি বাজেটে ব্যয় আয়ের চেয়ে বেশি থাকে এবং ঘাটতি পূরণে ঋণ বা মুদ্রা সৃষ্টির প্রয়োজন হয়। তো এই তোমাদের পুরো ইউনিট সম্পর্কে মোটামুটি আলোচনা করে দিলাম। মোটামুটি তোমরা ধারণা পেয়ে যাবে। এবং বলছি এখন প্রায় 100টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, প্রশ্ন উত্তর বলবো। আর সবটা ভিডিও যদি খুব ভালো করে দেখো তাহলে মোটামুটি তোমাদের এই ইউনিট সম্পর্কে 10টা প্রশ্ন তো পেয়ে যাবে। একটু ভালো করে পড়াশোনা করলে 10টা প্রশ্ন তো পেয়ে যাবে। তাহলে প্রথম প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়ন কি? এখন আর বোঝানো নয়, ডাইরেক্ট প্রশ্ন বলবো, কারণ এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অর্থনৈতিক উন্নয়ন কি? আয়, উৎপাদন, স্বাস্থ্য, শিক্ষা ও জীবনমানের উন্নতিকে অর্থনৈতিক উন্নয়ন বলে। রিপিট করব না। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের মূল পার্থক্য কি? অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের মূল পার্থক্য কি? প্রবৃদ্ধি কেবল উৎপাদন বৃদ্ধিতে সীমিত। উন্নয়ন সামাজিক অগ্রগতি সহ বিস্তৃত। উন্নয়নের প্রধান বৈশিষ্ট্য কোনটি? দারিদ্র্য হ্রাস এবং মানব সম্পদের উন্নতি। উন্নয়ন কি শুধু জিডিপি বৃদ্ধির উপর নির্ভর করে? না, এতে স্বাস্থ্য, শিক্ষা, বৈষম্য ও কর্মসংস্থানও অন্তর্ভুক্ত। কাঠামোগত পরিবর্তন বলতে কি বোঝায়? কৃষি থেকে শিল্প ও পরিষেবা খাতে শ্রমের স্থানান্তর। তারপর হচ্ছে কাঠামোগত পরিবর্তনের পরে হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের সামাজিক লক্ষ্য কি? সমতা প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়ন। সমতা প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়ন। HDI কে তৈরি করে? UNDP। HDI এর প্রধান 3টি সূচক কি? আয়, স্বাস্থ্য, শিক্ষা। বহুমাত্রিক দারিদ্র্য সূচক MPI কারা চালু করে? UNDP ও অক্সফোর্ড দারিদ্র্য গবেষণা কেন্দ্র। HDI প্রথম কবে চালু হয়? 1990 সালে। উন্নয়ন জন্য মানব পুঁজির গুরুত্ব কি? উন্নয়নের জন্য দক্ষতা বাড়ায় এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে। উন্নয়নের অর্থনৈতিক লক্ষ্য কি? আয়ের বৃদ্ধি ও কর্মসংস্থান বিস্তার। উৎপাদন প্রযুক্তি উন্নয়ন কেন প্রয়োজন? উৎপাদন খরচ কমায় ও দক্ষতা বাড়ায়। লরেঞ্জ কার্ভ কি পরিমাপ করে? মোস্ট ইম্পর্টেন্ট, লরেঞ্জ কার্ভ আয় বৈষম্য। জিনি হগস কি? আয় বৈষম্যের পরিমাপক। মানব উন্নয়ন সূচকে ভারতে অবস্থান সাধারণত কোন স্তরে রয়েছে? মধ্যম মানে রয়েছে। HDG এর মূল লক্ষ্য কি? HDG এর মূল লক্ষ্য হচ্ছে দারিদ্র্য নির্মূল, স্থায়িত্ব ও উন্নয়ন। খুব ইম্পর্টেন্ট, PPP ভিত্তিক আয় কি? ক্রয় ক্ষমতা সমতা অনুযায়ী আয়। অর্থনৈতিক কল্যাণ কি? মানুষের আর্থসামাজিক সন্তুষ্টিকে কল্যাণ বলা হয়। কাঠামোগত রূপান্তর উন্নয়নের কোন স্তরে বেশি দেখা যায়? মধ্যম আয়ের দেশগুলিতে বেশি দেখা যায়। এবার আসছি দারিদ্র থেকে প্রশ্ন। দারিদ্র কি? ন্যূনতম প্রয়োজন পূরণের অক্ষমতা হচ্ছে দারিদ্র। পরম দারিদ্র কি? বেঁচে থাকা ন্যূনতম চাহিদা পূরণের অক্ষমতা, মানে কিছু নেই।
আপেক্ষিক দারিদ্র কি? সমাজের অন্যদের তুলনায় বঞ্চিত অবস্থা হচ্ছে আপেক্ষিক দারিদ্র। কে কোন লেভেলে আসো বলে নেবে। দারিদ্র রেখা থেকে নির্ধারণ করে কি? বিভিন্ন কমিটি ও পরিকল্পনা কমিশন। টেন্ডুলকর কমিটি কোন ভিত্তিকে গুরুত্ব দেয়? মাথাপিছু আয়। রঙ্গরাজন কমিটি কোন বছর গঠিত হয়? 2012। দারিদ্র প্রধান অর্থনৈতিক কারণ কি দারিদ্রের? কম আয় ও উৎপাদনশীলতা। শিক্ষার অভাব দারিদ্র বাড়ায় কেন? দক্ষতা কম থাকায় কাজের সুযোগ কম থাকে। সম্পদের অসম বন্টন, সম্পদের অসম বন্টন দারিদ্র কিভাবে বাড়ায়? কিছু মানুষের হাতে সম্পদ কেন্দ্রীভূত থাকে। ভারতে কোন সূচকে দারিদ্র মাপা হয়? মাথাপিছু ব্যয় ও বহুমাত্রিক সূচক। মনরেগা দারিদ্র হ্রাসে কিভাবে সহায়তা করে? গ্রামে কর্মসংস্থান দেয়। খাদ্য নিরাপত্তা আইন কোন বছর চালু হয়? মোস্ট ইম্পর্টেন্ট 2013 সালে। বিশ্ব দারিদ্র সীমা কত? দৈনিক $2.15। কোন অঞ্চল সবচেয়ে বেশি দারিদ্র? সাব সাহারান আফ্রিকা। ভারতের দারিদ্র হ্রাসের হার কোন দশকে দ্রুত ছিল? 2005 থেকে 2015। দারিদ্র ফাঁদ কি? কম আয় ও অব্যাহত বঞ্চনার চক্র। সামাজিক সুরক্ষা প্রকল্পের ভূমিকা কি? ন্যূনতম নিরাপত্তা প্রদান। স্বনির্ভর গোষ্ঠী দারিদ্র কমায় কিভাবে? আয়ের উৎস বৃদ্ধির মাধ্যমে। দারিদ্র পরিমাপ সিপিআই কেন গুরুত্বপূর্ণ? মুদ্রাস্ফীতির হিসাব দেয়। ভারতে গ্রামীণ দারিদ্র কি নগর দারিদ্র্যের চেয়ে বেশি? অবশ্যই, সাধারণত বেশি। কর্মসংস্থান থেকে কিছু প্রশ্ন। কর্মসংস্থান কি? শ্রমশক্তি উৎপাদনমূলক কাজে নিযুক্ত হওয়া। তারপরে স্বনিযুক্ত কর্মী কারা? যারা নিজে ব্যবসা বা পেশার সঙ্গে যুক্ত রয়েছে। ভাড়াটে কর্মী কারা? মজুরি বা বেতন ভিত্তিক কর্মী। ভারতের শ্রমবাজারে আনুষ্ঠানিকতার হার কত? 80%। অনানুষ্ঠানিকতার হার কত? অনানুষ্ঠানিক হার হচ্ছে 80%। অনানুষ্ঠানিক কর্মীতে কোন ঝুঁকি থাকে? কোনো ঝুঁকি থাকে? অবশ্যই থাকে। চাকরির নিরাপত্তা থাকে না এবং সামাজিক সুরক্ষা কম থাকে। গ্রামীণ আংশিক বেকারত্ব কি? পর্যাপ্ত কাজ না থাকলে কর্মরত হিসাবে গণ্য করা হয়। তারপরে হচ্ছে কাঠামোগত বেকারত্ব কি? দক্ষতার সঙ্গে কাজের চাহিদার অমিল। সাংঘর্ষিক বেকারত্ব কখন হয়? চাকরি পরিবর্তনের সময় হয়। যুব বেকারত্ব কেন বেশি হয়? দক্ষতার অভাব ও চাকরি কম হওয়া। পরিষেবা খাত কিভাবে কর্মসংস্থান বাড়ায়? দক্ষতা ভিত্তিক কাজের সুযোগ বৃদ্ধি করে। শিল্প খাতে কর্মসংস্থান ধীর হয় কেন? প্রযুক্তিগত অটোমেশন। মনরেগা কোন ধরনের কর্মসংস্থান দেয়? মজুরি ভিত্তিক গ্রামীণ কর্মসংস্থান দেয়। স্টার্ট আপ ইন্ডিয়া কর্মসংস্থান কিভাবে বাড়ায়? নতুন ব্যবসা গড়ে তোলে। স্কিল ইন্ডিয়া মিশনের লক্ষ্য কি? দক্ষতা উন্নয়ন করা। PMEGP কোন ধরনের কর্মসংস্থান তৈরি করে? ক্ষুদ্র উদ্যোক্তা। শ্রমশক্তি অংশগ্রহণ হার কি? কর্মক্ষম জনসংখ্যার কর্মে অংশগ্রহণের হার। গিগ অর্থনীতি কি? অস্থায়ী কাজভিত্তিক কর্মসংস্থান। মহিলাদের শ্রমশক্তি অংশগ্রহণ কেন কম? সামাজিক বাধা ও সুযোগের অভাব। ভারতে কর্মসংস্থান কৃষির অংশ কত? 80%। পরিষেবা খাত কোন কারণে দ্রুত বাড়ছে? প্রযুক্তি ও নগরায়নের বৃদ্ধি। অর্থ ও ঋণ থেকে কিছু প্রশ্ন। অর্থ কি? লেনদেনের স্বীকৃত মাধ্যম। অর্থের প্রধান বৈশিষ্ট্য কি? গ্রহণযোগ্যতা। অর্থের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? বিনিময়ের মাধ্যম। হিসাব একক কি বোঝায়? মূল্য মাপার মাপকাঠি। মূল্য সংরক্ষণের মাধ্যম কেন দরকার হয়? ভবিষ্যৎ ব্যবহারযোগ্য রাখার জন্য। ঋণ কি? অগ্রিম অর্থ গ্রহণ যা নির্দিষ্ট সময় পরে ফেরত দিতে হয়।
আনুষ্ঠানিক ঋণের উৎস কি? ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। অনানুষ্ঠানিক ঋণের উৎস কি? মহাজন, বন্ধু ও আত্মীয়। কোন ঋণের সুদের হার বেশি? অনানুষ্ঠানিক, মানে কারোর থেকে নিলে সেটা। ব্যাংক ঋণ কেন নিরাপদ? আইনগত সুরক্ষা থাকে। মাইক্রোফাইন্যান্স কি? দারিদ্র্যের ক্ষুদ্র ঋণ সরবরাহের ব্যবস্থা। এসএইচজি কি? স্বনির্ভর গোষ্ঠী। এনবিএফসি কি? নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। আরবিআই এর ভূমিকা ঋণ ব্যবস্থায় কি? নিয়ন্ত্রক ও তদারকি করা। ঋণ ফাঁদ কি? উচ্চ সুদের ধার নিয়ে সুদের চক্রে আটকে পড়া, কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে পড়া। কিষাণ ক্রেডিট কার্ড কার জন্য? কৃষি ঋণের জন্য। মুদ্রা লোন কারা পায়? ক্ষুদ্র উদ্যোক্তারা পায়। ফর্মাল ক্রেডিট কেন গুরুত্বপূর্ণ? সুদের হার কম ও ঝুঁকি কম। কোলাটেরাল কি? ঋণের নিরাপত্তা হিসাবে জামানত। ক্রেডিট ওয়ার্দিনেস বলতে কি বোঝায়? ঋণ গ্রহণকারী ঋণ সুদের সমতা। সরকারি বাজেট থেকে কিছু প্রশ্ন করে শেষ করব, 100টা প্রশ্ন হয়ে যাবে। সরকারি বাজেট কি? সরকারের আয় ব্যয়ের বার্ষিক বিবৃতি। বাজেট কোন দিনে উপস্থাপন করা হয়? 1 ফেব্রুয়ারি করা হয়। বাজেটের দুটি অংশ কি? রাজস্ব হিসাব ও মূলধন হিসাব। রাজস্ব ব্যয় কি? দৈনিক প্রশাসনিক ব্যয়। মূলধন ব্যয় কি? সম্পদ সৃষ্টিমূলক ব্যয়। পরিকল্পিত ব্যয় কি? উন্নয়নমূলক ব্যয়। অপরিকল্পিত ব্যয় কি? প্রশাসনিক ব্যয়, সুদ প্রতিরক্ষা। বাজেটের ঘাটতি কি? সরকারি ব্যয় আয়ের চেয়ে বেশি। রাজস্ব ঘাটতি কি? রাজস্ব ব্যয় রাজস্ব আয়ের চেয়ে বেশি হলে। রাজকোষ ঘাটতি কি? মোট ব্যয় মোট আয়ের ব্যবধান। উদ্বৃত্ত বাজেট কি? আয় ব্যয়ের চেয়ে বেশি হলে। ভারসাম্যপূর্ণ বাজেট কি? আয় ও ব্যয় মোটামুটি সমান। জিএসটি কোন শ্রেণীর কর? পরোক্ষ কর। প্রত্যক্ষ করের উদাহরণ কি? আয়কর। বাজেটের লক্ষ্য কি? প্রবৃদ্ধি, স্থিতি ও সাম্য। অর্থনৈতিক স্থিতি বাজেট কিভাবে বজায় রাখে? ব্যয় ও করের নীতি দিয়ে। সামাজিক ন্যায় বিচারের বাজেটের ভূমিকা কি? দারিদ্র্য বান্ধব, ব্যয় বৃদ্ধি করা। সাবসিডি কি? সরকারের দান বা মূল্য ছাড়। আর শেষ প্রশ্ন হচ্ছে ডিসইনভেস্টমেন্ট কি? সরকারি সংস্থায় শেয়ার বিক্রি করা। এই ছিল পুরো অধ্যায় সম্পর্কে যেগুলি হিট পয়েন্ট, যেখান থেকে প্রশ্ন আসতে পারে, টার্গেটেড এরিয়া। সেই টার্গেটেড এরিয়া এবং এখান থেকে 100টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ভিত্তিক প্রশ্ন এবং উত্তর আমি বলে দিলাম। মোটামুটি এক ভিডিও থেকে 10টা প্রশ্ন পেয়ে যেতে পারো, পরীক্ষার পরে মিলিয়ে নিও। তো এই ছিল তোমাদের ভিডিও। তোমরা কমেন্ট করবে, আর যারা কমেন্ট করবে, ভিডিওটা শেয়ার করবে, আমাকে স্ক্রিনশট দেবে, তাদের জন্য পিডিএফ থাকবে। সবাই ভালো থাকবে। পিডিএফটা করতে একটু দেরি হয়, অবশ্যই পিডিএফ পেয়ে যাবে। আমার নাম্বার দেওয়া আছে, তোমরা সেটা থেকে অবশ্যই যোগাযোগ করবে। সবাই ভালো থাকবে। অল দ্য বেস্ট ফর ইয়োর এক্সাম। আর দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবে।